আসসালামু আলাইকুম। আজ ৮ আগস্ট ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ট্রেনিং দেয়া এএসপি সুমাইয়া দিলেন নতুন তথ্য। মাসুদ কামালকে পালিয়ে যাওয়ার পরামর্শ। পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি দিল ইরান। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী এএসপি সুমাইয়া জাফরিন আদালতকে জানিয়েছেন, সেখানে সব আয়োজন আগে থেকেই করা ছিল। আমন্ত্রণ পেয়ে আমি ও আমার স্বামী কিছু সময়ের জন্য গিয়েছিলাম। বৃহস্পতিবার আদালতে এসব বলেন সুমাইয়া জাফরিন। শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইটেশন পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম। তিনি বলেন, এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি, তাই অনুরোধ, আমাকে রিমান্ড দেবেন না। গত ৮ জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেবি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। এই ঘটনায় 13 জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলায় গ্রেফতার 22 জন বর্তমানে কারাগারে আছেন। ভারতের কলকাতায় দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এক আওয়ামী লীগ নেতা বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু বাস্তবে এটি একটি বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি। তিনি জানান, 30-35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয়। তবে বড় বৈঠকগুলো, যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। গত বছর 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। মাস 6 আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল, অন্তত 70 জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলা সভাপতি সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশপাশেই। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন, তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজই যে সবাই আসেন তাও নয়। আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস। স্থানীয় এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছু জানবেন না, সেটাই স্বাভাবিক। দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটা জানা যায়নি। কিন্তু এটি নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কাজকর্ম চলতে পারত না। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে বৃহস্পতিবার মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন তার কিছু কর্মকাণ্ডের কারণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নিজের ফেসবুক পেজ কথায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি কারণ কয়েকজন দর্শক আমার একটি ভিডিওতে এ নিয়ে মন্তব্য করেছেন। এসব মন্তব্য করা হয়েছে আমার অন্য মঞ্চ নামক চ্যানেলে। সেখানে আজ ডক্টর মনজুর আহমেদ চৌধুরীর সাক্ষাৎকার প্রচার করেছি। তিনি এনসিপি ও সরকারকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সেই ভিডিওর মন্তব্যে বেলাল হোসেন নামের একজন লিখেছেন, অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান, এবার আপনার পালা কামাল ভাই, কলিমুল্লাহ স্যার কট। মাসুদ কামাল বলেন, এখন প্রশ্ন হলো কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের সঙ্গে আমার মিল কোথায় পাচ্ছেন তিনি? আমার নামে দুদকে কোনো মামলা নেই, আমি মামলাহীন ব্যক্তি, তাহলে আমাকে চলে যেতে হবে কেন? কলিমুল্লাহ সাহেবের সঙ্গে তারা আমার মিল কোথায় পেলেন? মিলটা এক জায়গায় পেয়েছেন, সেটা হলো কলিমুল্লাহ সাহেব বিভিন্ন টকশোতে বিভিন্ন কথা বলেন, আমিও টকশোতে কথা বলি। তার কথাকে অনেকেই আক্রমণাত্মক মনে করতে পারেন, কিন্তু তিনি আমাকে বলেছেন তথ্য ছাড়া তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন, আমার অন্য মঞ্চ চ্যানেলেও তিনি আসতেন। গত জুনে যখন দুদকের মামলাটি হয় তখনও তিনি এসেছিলেন। দুদকের মামলায় যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন করেছি তাকে। তিনি তার মতো করে উত্তর দিয়েছেন। সেগুলো গ্রহণযোগ্য কিনা তা দর্শকরা বলতে পারবেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় অবস্থান না করে আচমকা কক্সবাজার ভ্রমণে যাওয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির 5 নেতাকে নিয়ে। 6 আগস্ট ওই 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের মাধ্যমে দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর শোকজ নোটিশের জবাব প্রদান করেন। 4 আগস্ট সন্ধ্যায় জানতে পারি যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয়, নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিই। যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি। কাজেই এর পরদিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিই। উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এবং পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করা। একই সাথে এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ। হাসনাত আব্দুল্লাহ বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক জুড়ে দিয়ে ইচ্ছে মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ সহ সেই সব উপস্থাপন করেছে। কিছু মিডিয়া ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। এমনকি গুজব ছড়ানো হয়েছে যে আমরা পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে, অথচ তিনি তখন বাংলাদেশেই ছিলেন না। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই প্রবণতা, যেখানে কাউকে টার্গেট করে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফেলা যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার এই সম্মিলিত ডিমোনাইজেশন টেকনিক আজকে আমাদের টার্গেট করেছে, ভবিষ্যতে অন্য যে কাউকে করতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়া এই একই প্যাটার্নে হাসিনার আমলেও বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের নামে প্রোপাগান্ডা ক্যাম্পেইন পরিচালনা করত। নতুন বাংলাদেশেও গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়ার এই পুরনো অপরাধ প্রবণতা আমাকে একই সাথে অবাক এবং ক্ষুব্ধ করে। হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক ছিল তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত নগ্ন ও কুরুচিপূর্ণ স্লাট শেমিং। শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে তাসনিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালানো হয়। কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে তাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম প্রকাশ করতে থাকে। গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের সমন্বিত এই আক্রমণ একটি নারীকে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট চেষ্টা। আমার দৃঢ় বিশ্বাস, এই ন্যাক্কারজনক আক্রমণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা। গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে হাসনাত বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য, কিন্তু অভ্যুত্থানের পরেও গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের যোগসাজশে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে।
গাজীপুরে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, আসাদুজ্জামান তুহিন 7 আগস্ট বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওই দিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, বাহুল্য দোষ সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। যেমন আমরা অনেক সময় লিখে থাকি সকল অতিথিরা আমন্ত্রিত। সকল এটা বহুবচন, অতিথিরা এটাও বহুবচন, সুতরাং এটা হচ্ছে বাহুল্য দোষ। সকল মানুষেরা এটা কখনোই হবে না। সকল মানুষ, সকল দেশবাসী এটা কখনোই হবে না, হবে কেবল দেশবাসী। দেশবাসী বলতেই এখানে বহু মানুষের কথা বা দেশের জনগণের কথা বলা হয়েছে। সুতরাং সকল শব্দ লাগিয়ে বাহুল্য দোষে দুষ্ট করা কখনোই ঠিক নয়। ভালো থাকুন এবং সচেতন হন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক ইরানে এই ধরনের ঘটনা খুবই সাদামাটা সংবাদ, কিন্তু বিশ্বাসঘাতকতার দায়ে ফাঁসিতে ঝোলা ব্যক্তির নাম গুগলে সার্চ করতেই তার বিশেষ পরিচয় সামনে আসে। গুগল দেখাচ্ছে ওই ব্যক্তির ছিল উজ্জ্বল এক ক্যারিয়ার। গবেষণায় তার অবদান ফেলে দেওয়ার মতো নয়, তার রয়েছে গর্ব করার মতো একাডেমিক সব ডিগ্রি। ইরানের পারমাণবিক শক্তি অর্জনে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন। বুধবার ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে রুজবেহ ভাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। তার গুগল স্কলার প্রোফাইল অনুসারে রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী ভাদি 2011 সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রের সহ লেখক ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে জুনে সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন। আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ভাদি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট স্নাতক ছিলেন। তিনি 12 দিনের যুদ্ধের সময় নিহত 2 বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনুচেহর এবং আহমেদ জোলফাগারির সঙ্গে একটি গবেষণাপত্র সহলেখক ছিলেন। বিচার বিভাগ বলেছে, ভাদিকে ওই হামলায় নিহত একজন বিজ্ঞানীর সম্পর্কে গোপন তথ্য মোসাদের কাছে হস্তান্তরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সরকারি সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, ভাদি জেনে শুনে এবং ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করেছিলেন। কর্মকর্তারা অভিযোগ করেছেন তাকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। চূড়ান্ত নিয়োগের আগে মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই করেছিলেন। পরে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডেলারের কাছে তার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিচার বিভাগের মতে, ভাদিকে মূল্যায়নের পর মোসাদ নির্ধারণ করে যে কর্মক্ষেত্র এবং এক্সেসের স্তর তাকে একজন উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। এরপর তাকে মোসাদের শীর্ষ বিভাগগুলোর মধ্যে একটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তার অনুরোধে প্রতি মিশনের জন্য পুরস্কার ব্যবস্থার পরিবর্তে তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। মামলার নথিতে বলা হয়েছে, নিরাপদ যোগাযোগ স্থাপনের জন্য একটি ডেডিকেটেড ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে ভাদিকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তাকে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। সফল প্রশিক্ষণ শেষে তাকে সংবেদনশীল শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ এবং প্রেরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।